দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সহিংসতা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। দেশের মানুষের গড় মাথাপিছু আয় বাড়ল। গড় আয় এখন $২,৭৮৪। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য। সাংঘর্ষিক ও নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু। এবং টেক্সাসের হিউস্টনে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুর ২টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রীতিলতা পোদ্দার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ দেশের ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১৫৬টি উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। অবশিষ্ট ১৩২টি উপজেলায় ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। নির্বাচন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৬টি উপজেলায় বিজিবি, র্যাব, কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১,৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬৯৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫২৮ জন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩,৫২ লাখ। দ্বিতীয় ধাপে আজ কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী, মিরপুর ও ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে ৪ উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের সর্বশেষ তথ্য জানাতে মিরপুর উপজেলার নাজমুল উলুম সিদ্দিক ফাজিল মাদ্রাসা থেকে যুক্ত হচ্ছেন আমাদের কুষ্টিয়ার প্রতিনিধি তরিকুল ইসলাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। কুষ্টিয়া জেলার 4টি উপজেলার নির্বাচন হচ্ছে। সকাল 8টা থেকে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া মিরপুর উপজেলার নাজমুল উলুম সিদ্দিক ফাজিল মাদ্রাসায়। এই মাদ্রাসায় আমি এখানকার প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। উনি যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 31% ভোট কিন্তু পোল হয়েছে। এখনও বেলা রয়েছে অনেকটা, বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে। আমি এখন জানার চেষ্টা করি এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছে ডক্টর অলিউর রহমান, তার কাছে আমি জানার চেষ্টা করি যে এই কেন্দ্রে এখন পর্যন্ত কি পরিমাণ ভোটার কাস্ট হয়েছে এবং কি পরিমাণ ভোটার এখানে রয়েছে। আমার কেন্দ্রে ২৪৩০ জন ভোটার রয়েছে। এ পর্যন্ত ৭৬৮ জন ভোটার ভোট প্রয়োগ করেছে। আশা করি আমাদের কেন্দ্রে ভালো ভোট পুল হবে। আপনি কি এখন পর্যন্ত যেই ভোটাররা আসছে নির্বিঘ্নে ভোট দিতে পারছে, নিরপেক্ষভাবে তারা উপস্থিত হতে পারছে, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা? না, আমাদের কেন্দ্রে এ পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সুন্দর রয়েছে। কোনো রকমের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করছে, কেউ বাধা বা ভীতি কেউ প্রদর্শন করছে না। আমি মনে করি খুবই শান্তিপূর্ণভাবে ভোট এখানে অনুষ্ঠিত হচ্ছে। যে আপনি যেমনটি শুনছিলেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তা কিন্তু বলছিলেন যে এই কেন্দ্রের ভোট কিন্তু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়ার উপজেলা পরিষদের ভোটের সর্বশেষ তথ্য। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর ৩ উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আজকে দ্বিতীয় ধাপে নোয়াখালীর সোনাইমুড়ি, চাটখিল, সেনবাগ ৩ উপজেলার আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আমরা যারা সাধারণ ভোটার রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। ভোটাররা আমাদেরকে কেন্দ্রের যে নিরাপত্তা এবং ভোটের যে পরিবেশ সেটিতে তারা আমাদেরকে সন্তুষ্টির কথা বলেছেন। আমি এখন আছি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার
শাকতলা সিদ্দিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভোটার উপস্থিতি রয়েছে এবং ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট প্রয়োগ করছেন। এখন ঠিক দুপুরবেলা, সকালে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি আমরা দেখেছি ভোটারদের আরও দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ভোটার রয়েছেন। আমরা একটি পুরুষ কেন্দ্রের পাশে রয়েছে এবং সেই পুরুষ কেন্দ্রের পাশে ভোটারদের যে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন এবং সকাল 8টা থেকে যে ভোট শুরু হয়েছে সেটি চলবে বিকেল 4টা পর্যন্ত। 4টার পরে ভোট গণনা শুরু হবে। নিঃসন্দেহে আমরা সেই ভোটের সর্বশেষ পরিস্থিতি আমরা জানিয়ে দিতে পারবো। আমি আরেকটু জানিয়ে রাখি, আমার সাথে এই বিষয়ে কথা হয়েছে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এবং নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তারা যেটি জানিয়েছেন যে এই নির্বাচনকে ঘিরে তারা সার্বিক যে নিরাপত্তার যে বেষ্টনী তারা সেটি তৈরি করে রেখেছেন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছেন। এবং এইখানে এই 3 উপজেলায় 31 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে 11 জন চেয়ারম্যান প্রার্থী, 9 জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং 11 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এখানে নির্বাচনের স্বার্থে এবং সুষ্ঠু এবং অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এখানে 31 জন ম্যাজিস্ট্রেট এবং 1000-এর মতো পুলিশ সদস্য সহ আনসার, বিজেপির পর্যাপ্ত সদস্য এখানে তারা আজকের এই নির্বাচনটিকে অবাধ এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রেখেছেন। তো এই ছিল আমার কাছ থেকে নোয়াখালীর আজকের যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 2য় ধাপের সর্বশেষ। এদিকে তপ্ত রোদ উপেক্ষা করে ভোট উৎসবে যোগ দিচ্ছে কক্সবাজার জেলার 3 উপজেলার ভোটাররা। ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশ লক্ষণীয়। সার্বিক পরিস্থিতি জানাতে চকরিয়ার বদরখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহেদ সরওয়ার সোহেল। 2য় ধাপে কক্সবাজারের 3টি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং আমরা সকাল থেকে 8টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ। এখনো পর্যন্ত বড় কোনো গোলযোগের সংবাদ আমাদের হাতে এসে পৌঁছায়নি। আর এই 3টি উপজেলায় আমরা যেটা জানি যে 40 জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছে। সেই সাথে এই 3টি উপজেলায় ভোটার সংখ্যা 5,86,000 প্রায়। আর অন্যদিকে এই 3 উপজেলার নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যে নির্বাচন অফিস সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, এখানে 30টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, সেখানে কাজ করছে 31 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে 3 উপজেলায় 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে এই 3টি উপজেলায় যেখানে ভোট হচ্ছে, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, এই 3 উপজেলায় 13 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে র্যাব কাজ করছে এখানে নিরাপত্তার জন্য। আর অন্যদিকে আমি যেটা বলতে পারি যে এই ভর দুপুর, তপ্ত দুপুরে প্রকৃতি একেবারেই পুড়ছে, কিন্তু এমন সময়েও অসংখ্য নারী ভোটারের উপস্থিতি এটি প্রমাণ করে দেয় যে এটি একটি ভোট উৎসব। আর শুধু ভোট দেওয়ার ব্যাপার নয়, আসলে ভোটের উৎসবে মানুষ সামিল হয়েছে। তাদের নিজেদের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করার জন্যই এই ভর দুপুরে তপ্ত রোদ উপেক্ষা করে এখানে এসছেন। আর এই ছিল আমার হাতে থাকা সবশেষ। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাংঘর্ষিক ও নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেসে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মহিউদ্দিন সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির ভোট বর্জন, গণতন্ত্র বর্জন সহ দেশি বিদেশি নানা ষড়যন্ত্র করেও তারা সফল হতে পারেনি, বরং বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ব পরিস্থিতি টালপাটাল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি বর্বরতা, সুদান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট, এত সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি অগ্রসরমান। আমাদের জিডিপি গ্রোথ রেট পৃথিবীর অ্যাভারেজ গ্রোথ রেটের চেয়ে অনেক বেশি। এত প্রতিকূলতার মাঝেও দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী দ্রব্যের মূল্য বেড়েছে। বাংলাদেশ কোনো পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপ নয়। পৃথিবীতে কোনো কিছু ঘটলেই সেটির উত্তাপ কিংবা সেটির প্রভাব বাংলাদেশে পড়ে, এটিই স্বাভাবিক। সরকার যুদ্ধসময় সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমাদের দেশ আরো অনেক দূর এগিয়ে যেতে পারত
যদি আমাদের দেশে সবাই আমরা মিলে দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতাম, আমাদের দেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকতো, সবকিছুতে না বলার রাজনীতির অবসান হতো, পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এই দুটি যদি না থাকতো তাহলে দেশ বহুদূর এগিয়ে যেতে পারত। দেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন $2,784। এটি চলতি অর্থ বছরের সাময়িক হিসাব। ডলারের দাম 109 টাকা 97 পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে। এছাড়া টাকার অঙ্কে প্রথমবারের মতো মাথাপিছু বার্ষিক গড় আয় 3 লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে টাকার অঙ্কে মাথাপিছু গড় আয় 3,06,144 টাকা। BBS এর হিসাবে গত অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $2,749। এক বছরের ব্যবধানে এই আয় বেড়েছে $35। এদিকে চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন GDPর প্রবৃদ্ধি 5.82% হবে বলে সাময়িক হিসাব দিয়েছে BBS। দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলম। সফরকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তন, অঞ্চল ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে ইরান। আগামী 28 জুন দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের অভিভাবক পরিষদ গতকাল এক জরুরি বৈঠক শেষে আগামী 28 জুন ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের 30 মের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখরাব। এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি উচ্চ পর্যায়ের একটি দলকে তদন্তের নির্দেশ দিয়েছেন। দলটি ইতোমধ্যে হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় পৌঁছেছে এবং কাজ শুরু করেছে। গত রোববার আজারবাইজান সংলগ্ন ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার সময় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইসরায়েল ও হামাস নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন যুদ্ধবিরতি জিম্মি মুক্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক লিখিত বিবৃতিতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে ওয়ারেন্টকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধে যে জড়িত তিনি তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গাজা জিম্মিদের মুক্তি এবং বেসামরিক জনগণের জন্য প্রয়োজনীয় ত্রাণ পৌঁছাতে দ্রুত আলোচনায় বসতে উভয় পক্ষকে আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য বিশেষ সমন্বয়কারী টর ওয়েন্সল্যান্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ আহ্বান জানিয়েছেন। ওয়েন্সল্যান্ড বলেন, মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 সপ্তাহ আগে অনুষ্ঠিত আলোচনা কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়। তিনি সব পক্ষকে দ্রুত আলোচনায় টেবিলে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অবস্থা নেই, সেখানে খাদ্য সামগ্রী বিতরণ করাও নিরাপদ নয়। গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত জাতিসংঘের 193 জন কর্মী নিহত হয়েছেন। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের দুদিনের মাথায় চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসের চূড়ায় পৌঁছেছেন বাবর আলী। আর এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে হিমালয়ের 2 শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের এই পর্বতারোহী। পর্বতারোহণের পরিভাষায় একে বলা হয় ডাবল হেডার। সফল অভিযান শেষে এবার দেশে ফেরার অপেক্ষায় চিকিৎসক বাবর আলী। বাবর আলীর এভারেস্ট যাত্রার প্রধান সমন্বয়ক ফরহান জামান জানিয়েছেন, আজ ভোরে নেপালের স্থানীয় সময় ভোর 5:50 বাবর আলী লোৎসে চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান। এর আগে রোববার সকালে এভারেস্ট চূড়ায় পৌঁছান বাবর আলী।
যশোরে মহা ধুমধামে বিনা যৌতুকে বিয়ে হলো 50 তরুণ তরুণীর। যাদের কাছে এমন আয়োজন ছিল স্বপ্নের মতো, তাদের সেই স্বপ্নই পূরণ করল শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর বিশেষ উপহার সামগ্রী। যশোর জেলা প্রতিনিধি মোহাম্মদ ওয়াহাবুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আর লাল শাড়ি পরে অর্ধশত বরকনে আসেন বিবাহ স্থলে। ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনের পর নতুন বউ নিয়ে হাসি মুখে ফিরে যান নিজ নিজ গন্তব্যে। খাওয়া দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনের কোনো কমতি ছিল না ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে। নিজের বিয়ের এমন অনুষ্ঠানে স্বপ্ন দেখারও সাহস পাননি কনেরা। বরদের আনন্দ কম নয়। নতুন বউকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন তারা। এটা অভাবনীয়, আমি ভাবিনি কখনো যে এত সুন্দর পরিবেশে আমার বিয়েটা হবে। যৌতুকবিহীন আমাদের বিয়ে হচ্ছে, এই হিসেবে আমরা অনেক খুশি। সমাজের সবাই এরকম যৌতুকবিহীন বিয়ে করুক। এই যৌতুক নামক যে ব্যাধি, এই ব্যাধিটা আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে যাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় কনেদের পরিবারের সদস্যরা। এমন ধুমধাম বিয়ের আয়োজন কল্পনাও করেননি তারা। ছোট একটা ব্যবসা করি, সেই ব্যবসার দ্বারা আমার ছেলে বিয়ে দেওয়া সম্ভব হতো না। এই যে সাপোর্ট পাইছিলাম, এর জন্যই আমি খুব একটা খুশি। আমার স্বামীর জন্মজুরি খাটে, এরকম পরিবেশে আমাদের ছেলে মেয়ে বিয়ে হতো না, তা খুব সুন্দরভাবে বিয়ে হচ্ছে, এতে আমরা খুব খুশি। আয়োজকরা জানিয়েছেন যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে। অসহায় দরিদ্র যারা টাকা পয়সার অভাবে বিবাহ দিতে পারে না, আর যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে আমরা এই উদ্যোগ নিয়ে থাকি, এবং এ দ্বারা আমাদের দেশের গরিব অসহায় পরিবার যারা আছে তারাও উপকৃত হয়। বিয়ের পাশাপাশি নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, রান্নার চুলা সহ সংসার সাজানোর সরঞ্জামও দিয়েছে সংস্থাটি। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। আজ বিশ্ব মেডিটেশন দিবস। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আজ সারা দেশে পালিত হচ্ছে দিবসটি। প্রতি বছরের মতো এবারও দিবসটি উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাব চত্বরে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন পাঠ ও মেডিটেশন চর্চার আয়োজন করে। এতে গণমাধ্যম কর্মী, চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মেডিটেশন চর্চাকারী অংশ নেন। এবারে কৃষি সংবাদ। এবারের বড় মৌসুমে গোপালগঞ্জের সর্বোচ্চ ফলন পেয়েছে নতুন জাতের ব্রি হাইব্রিড ধান ৮-এর চাষিরা। এ ধান চাষে বিঘা প্রতি ৩৬ মণ ফলন হয়েছে, যা অন্যান্য ধানের তুলনায় ৪ থেকে ৮ মণ বেশি। এই ধান চাষে সার ও সেচ কম লাগায় লাভবান হচ্ছেন চাষিরা। গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন বিটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস। গোপালগঞ্জে প্রতি বছর বড় মৌসুমে প্রায় ৮০% জমিতে হাইব্রিড ধানের আবাদ হয়ে থাকে। এবছর অন্যান্য হাইব্রিড ধানের সঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ব্রি হাইব্রিড ধান ৮-এর আবাদ করেছেন কৃষক। এই ধান চাষে অন্যান্য হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের তুলনায় বেশি ফলন পেয়েছেন কৃষক। অন্য ধানের ফলন যেখানে হেক্টর প্রতি 6.5 থেকে 9.5 মেট্রিক টন, সেখানে ব্রি হাইব্রিড ৮-এর ফলন হয়েছে 10.5 টন। ভালো ফলন পেয়ে খুশি চাষিরা। আমি এই ব্রি হাইব্রিড ৮ ধান চাষ করে খুবই লাভবান হয়েছি। তার কারণ 1% 1 মণের অধিক ফলন বেশি পাইছি। আগে যে অন্য ধান লাগাতাম, অন্য যে হীরা ধান টান লাগাতাম, তার চাইতে ব্রি হাইব্রিড ৮ জাত, এটা ফলন বেশি হয়েছে, এবং এটা অন্য সাইডটাও ভালো আছে, গাছটা শক্ত বেশি এবং চিটা কম, পুষ্ট বেশি। ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ব্রি হাইব্রিড ধান ৮-এর গাছ অনেক শক্ত এবং রোগবালাই সহনশীল। এর গাছ খাটো হওয়ায় হেলে পড়ে না এবং এই ধান আবাদে সার এবং সেচ কম লাগে। ব্রি হাইব্রিড ধান ৮ বড় মৌসুমে স্বল্প জীবনকাল বিশিষ্ট অধিক ফলনশীল একটি জাত। আর এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা খাটো হওয়ায় সহজে হেলে পড়ে না, যেমন রোগ বালাই এবং পোকামাকড় অন্যান্য উপসি এবং হাইব্রিড জাতের তুলনায় খুবই কম। আগামীতে ব্রি হাইব্রিড ধান ৮-এর আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি লাভবান হবেন কৃষক। গোপালগঞ্জ থেকে সঞ্জয় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন।
ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ স্মার্ট ও উন্নত দেশের পথে রয়েছে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার পরিবারকে নৃশংসভাবে হত্যার সময় প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন ও বাঙালি জাতির দায়িত্ব গ্রহণের জন্য স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি এসেছিলেন বলেই আমরা আজ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বঙ্গবন্ধু একাডেমির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় ডক্টর আওলাদ হোসেন এমপি, আওয়ামী লীগ নেতা এম এ করিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু বক্তব্য রাখেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সকল অধিদপ্তর ও সংস্থার অংশগ্রহণে আজ রাজধানীর শ্রম ভবনের সভাকক্ষে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিদ্যমান কার্যসমূহ চালু রাখার পাশাপাশি ইনোভেশন ও স্মার্ট প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শ্রমিকের কল্যাণে জনবান্ধব ও কার্যকর নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইনোভেশন শোকেসিং এক্সপার্ট টিমের সদস্যগণ প্রদর্শিত উদ্ভাবনী উদ্যোগগুলোর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন করেন। এবারে খেলার খবর। টেক্সাসের হিউস্টনে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ট্রেডি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আইসিসি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজিত হয়েছে এই সিরিজটি। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দ্বিতীয় ধাপে 156 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সহিংসতা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। দেশের মানুষের গড় মাথাপিছু আয় বাড়ল। গড় আয় এখন $2,784, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য। সাংঘর্ষিক ও নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু। এবং টেক্সাসের হিউস্টনে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর এ পর্যন্তই। খোদা হাফেজ।